এবারে নির্বাচন যে কোনো মূল্যের বিনিময়ে যদি আমরা এই বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত না করতে পারি, দ্য কান্ট্রি উইল বি ইন স্টেক। জনাব তারেক রহমান সাহেব এবার কোনো ফর্ম বিক্রি করেননি, কোনো বোর্ড বসিয়ে রিভিউ করা হয়নি। আপনি যদি বেনজির ভুট্টোকে দেখুন, সরকার তাকে প্রোটেকশন দেয়নি, সে এসেছিল আততায়ীর গুলিতে নিহত হয়েছে। এখন সরকার যদি বলে যে ইয়েস আমরা জনাব তারেক রহমানকে প্রোটেকশন দেব, সিকিউরিটি কমফোর্ট এটা আমরা ব্যবস্থা করব, নিশ্চয়ই তিনি আসবেন। পিআর পদ্ধতি, আপনি পাস করবেন না তাই কোঠা। জনাব তারেক রহমান 31 দফা দিয়েছিল, আপনি কি একবারও ভেবে দেখেছেন একটি দফাও তারা এক্সট্রা আনতে পারেনি এই ঐক্যমত্য কমিশন? আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর 1 আসনের বিএনপির প্রার্থী ডক্টর এহসানুল হক মিলন। আমরা সরাসরি চলে যাচ্ছি এহসানুল হক মিলনের কাছে। মিলন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার এক ধরনের পরিকল্পনা আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেখছি, কতটুকু প্রস্তুত আপনারা? ধন্যবাদ আপনাকে। ইয়েস, আমরা তো প্রস্তুত সবসময় ছিলাম। এটি তো আমাদের জন্য প্রথম নির্বাচন নয়। আমরা 2014-তে প্রস্তুত ছিলাম, 2018-তে ছিলাম, 2024-এ ছিলাম, কিন্তু নির্বাচন আমাদের ভাগ্যে ঘটেনি। এবার একটি সুষ্ঠু এবং ঐতিহাসিক নির্বাচন বর্তমান সরকারের কাছে আমরা আশা করি, এবং ডক্টর ইউনূস তিনি কথা দিয়েছেন এই নির্বাচন একটি ঐতিহাসিক সবচেয়ে সুন্দর ইলেকশন হবে, আনন্দমুখর একটি নির্বাচন হবে। তার প্রতীকে আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি সকলেই নিচ্ছি, আরও নিতে থাকবো, সময় আরও একটু রয়েছে সামনে। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে 272টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা দেখছি যে বেশ কিছু আসনে বিএনপি নিজেদের মধ্যেই অন্তর্কোন্দলে জড়িয়ে যাচ্ছে। আমি কয়েক জায়গায় সেই উপজেলা অথবা জেলার বিএনপির নেতারা বিক্ষোভ করছে, রাস্তা আটকেছে। তো এই অবস্থায় মানে কতটুকু এইটা আপনাদের নির্বাচনের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, অথবা সংগঠিত না থাকলে আপনাদের যারা বিরোধী পক্ষ আছে তারা তো সুবিধা পাবে? দেখুন, এবারকার বিএনপির স্ট্র্যাটেজি যেটা গতানুগতিক ছিল সেটা কিন্তু নেই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এবার কোনো ফর্ম বিক্রি করেননি এবং কোনো টাকা কালেকশন করেননি, বা কোনো ফর্মও জমা দেওয়া হয়নি, এবং সেগুলিকে নিয়ে কোনো বোর্ড বসিয়ে রিভিউ করা হয়নি। উনি যে মনোনয়ন পদ্ধতিটা সিলেক্ট করেছেন, আপনি অবশ্যই বিবিসি বাংলায় ওনার সাক্ষাৎকার উনি বলেছেন, যাদের জনগণের সম্পৃক্ততা রয়েছে এবং জনগণের কাছে যারা যাচ্ছে এবং যারা অন্যান্য সকল সাধারণ মানুষ বা দলমত নির্বিশেষে সকলের প্রতিনিধিত্ব করবে, এই ধরনের সামাজিক যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলিকে তিনি মনোনয়ন দিয়েছেন। এখন দেখুন, ওনার মনোনয়নে উনি কিন্তু ইন্টারনালি এক্সটার্নালি উনি কিন্তু এগুলিকে ভালোভাবে রিপোর্ট নিয়েছেন এলাকা বেসিস, এবং সেগুলি ইন্টেলিজেন্স টিমের রিপোর্টও উনি কালেকশন করেছেন, যেটা গতানুগতিক পুলিশ, এসবি, ডিবি, সিআইডি করে বা এনএসআই, ডিজিএফআই করে সেই রিপোর্ট, এবং ওনার নিজস্ব টিম রয়েছে যারা এলাকায় গিয়ে এই যে ব্যারোমিটারগুলো উনি বলেছেন সেগুলিকে উনি ভেরিফাই করে, উনি উইদাউট হ্যাভিং নমিনেশন বোর্ড উনি স্ট্যান্ডিং কমিটির সাথে আলোচনা করে এই মনোনয়নগুলি ঘোষণা দিয়েছেন। এবং এই প্রস্তুতি ওনার একদিনের নয়, উনি এই বহুদিন ধরে এই প্রস্তুতি নিচ্ছেন, এবং ওনার ডেটা ফাইলে কে কী কাজ করছে সেগুলি সব কিছু তিনি মেনটেন করছেন এবং সেইভাবে মনোনয়ন দিয়েছে। এখন মনোনয়ন দেওয়ার পরে এটা দ্য লার্জেস্ট পার্টি ইন দ্য কান্ট্রি, এবং বিএনপির পপুলারিটি, বিএনপি এমন একটি অবস্থানে রয়েছে যা কখনো এই অবস্থানে ছিল না, যেটা জনাব তারেক রহমান সাহেব লন্ডনে বসে দলকে সেই অবস্থানে নিয়েছেন। তো আমাদের অনেক ক্যান্ডিডেট রয়েছে, সেই জায়গায় কিছুটা তো অসন্তুষ্ট তো হবেই, কিন্তু ওনার যে চিন্তাভাবনা সেটা হলো, ধরুন আপনার এলাকা বোধহয় বরিশাল বাউফল, শহীদ তালুকদার ওনার এলাকাটি। দেখুন, শহীদ তালুকদার যখন এমপি হলো, একবার হেরে গেল 96-এ, আসম ফিরোজ 29 ভোটের ব্যবধানে তার কাছ থেকে ছিনিয়ে নিল। হি ওয়াজ ট্রাইং হিজ বেস্ট। তারপরে আবার সে এমপি হলো, সেই সময় মেবি তার বয়স নিয়ারলি 60। তো 60+ এই 20 years উই আর নট ইন দ্য সিন, হি ইজ নট ইন দ্য সিন। এই 20 years তার জীবনে বার্ধক্যতা এসছে, কিন্তু হি ওজ টু পার্টি, যে পার্টি তো তাকে রিকগনাইজ করতে হবে। এই যে 20টি বছর পার হয়ে যাচ্ছে, সেই জায়গাটিতে তো পার্টি তাকে বিদায়ের বেলায় নিশ্চয়ই তাকে কিছু দিতে হয়। অন দ্য আদার হ্যান্ড, আপনি দেখুন সেই এলাকায় আমাদের যে মনির রয়েছে, ক্যান্ডিডেট আরও রয়েছে, তারাও কিন্তু ডিজার্ভ করে, তারাও কিন্তু বয়স হয়ে যাচ্ছে।
এটা একটা ক্রিটিক্যাল ডিসিশন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে নিতে হচ্ছে। যারা কষ্ট করেছে তাদেরকে বিদায়ের বেলায় তাদেরকেও পুরস্কৃত করতে হবে, এবং আগামী দিনে যারা আসছে তাদেরকেও করতে হবে। ইন দ্য মিন টাইম আমাদের যে নিউ এন্ট্রি যারা এখন এমপি হওয়ার যোগ্যতা রাখে, বয়স হয়েছে, তাদেরও কিন্তু কোনো ফুটপ্রিন্ট এলাকায় নেই, কারণ তারা কিন্তু বিগত এই 19-20 বছর কাজ করতে পারেনি। তাই এলাকায় ফুটপ্রিন্ট অর্থাৎ কাজ করেছে এমপি হিসাবে, জনগণের দৌড় গোড়ায় গিয়েছিল, সেটা কিন্তু প্রিভিয়াস প্রাক্তন এমপিরাই। সেই জায়গায় এই পরিসংখ্যান অনুযায়ী আমার পুরনো এমপিরাই এগিয়ে আছে, এবং সব দিক বিবেচনা করে তিনি সেটাই করেছেন। বিএনপির প্রার্থিতা নিয়ে মিত্রদের মধ্যেও অসন্তোষ দেখা যাচ্ছে। আমি যদি বলি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে আসন ছাড় না দিয়ে বিএনপি আন্দোলন সংগ্রামের শরিকদের সঙ্গে বেইমানি করেছে, এবং তিনি বলেছেন যে তিনি আর বিএনপির সাথে পথ চলবেন না। তো এই যে শরিকদের সাথে নির্বাচনের আগে এই যে একটি টানাপোড়েন চলছে, এর প্রভাব কি ভোটের মাঠে পড়তে পারে, অথবা এটি আপনারা কিভাবে মিনিমাইজ করবেন? ভোটের মাঠে প্রভাব পড়বে কি করবে না সেটা খুব সরল সমীকরণে বলা যাবে না। তবে বিষয়টা হচ্ছে এই যে অনেকগুলো দল মিলে বিএনপির সাথে জোট করেছিল, তারা কিন্তু 1% লিডারশিপই তারা লিখেছিল। আপনাকে বা আপনি যদি জনগণকে জিজ্ঞেস করেন লেবার পার্টির ইরান ছাড়া আর কয়জনকে আপনি চিনেন, এটা কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। অতএব তাদের তো প্রয়োজন ছিল এলাকা ভিত্তিকে তাদের নেতৃত্ব গড়ে তোলা। আপনি নেতৃত্ব গড়ে তুলবেন না, কিন্তু আপনি হিস্সা চাইবেন। হিস্সা চাইলেই তো হবে না, এলাকা ভিত্তিক তো আপনার জনগণের সাথে সম্পৃক্ততা থাকতে হবে। এগুলি যখন ইভালুয়েট করেন, এবং আমাদের নেতা তারেক রহমান এগুলি প্রত্যেকটাকে ইভালুয়েট করেছেন, ভেরি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে উনি দেখেছেন যে কয়টি নমিনেশন দেওয়া যেতে পারে না। আপনি যেটা পাবেন না সেটা চেয়ে বসছেন, এবং আপনি বলছেন সস্তা ওয়ার্ড যে বেইমানি করছে বিএনপি। আবার অপরদিকে যদি আমরা বলি যে নির্বাচন কমিশন যে আইন করেছে, সেই আইনে কিন্তু বলা হয়েছে সুস্পষ্টভাবে যে যার যার প্রতীক তাকেই নিতে হবে। যে প্রতীকটা যদি না পায় তাহলে তার জেতার সম্ভাবনাটা কতটুকু, সেই বিষয়টি যদি তারা নিজেরা সেই পরিসংখ্যানটা এলাকা থেকে নিয়ে আসতেন, তাহলে হয়তো এই মন্তব্যগুলো তারা এত সহজেই করতে পারতেন না। গাজীপুর এক আসনে মনোনয়ন ঘিরে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, 10 জন আহত হয়েছেন, মোটরসাইকেল ভাঙচুরে অগ্নিসংযোগ করা হয়েছে। তো এই বিষয়গুলো কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, মানে আপনার কাছে কি মনে হয়? আপনি তো দীর্ঘদিন রাজনীতি করছেন, অথবা রাজনীতি খুব কাছ থেকে আপনি প্রথম হচ্ছে যে এই গ্যাপটা বহুদিনের, অর্থাৎ 2006 অর্থাৎ 7 থেকে গ্যাপটা শুরু হয়েছে, এই 2024-25 মিনস 26, এই গ্যাপের ভিতরে আমাদের যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে যে নেতৃত্ব বেরিয়ে আসবে, মোরলেস আমি যেটা বলছি ফুটপ্রিন্ট রাখার মতো প্রতিযোগিতা হয়নি, যেহেতু আমরা গভর্নমেন্টে ছিলাম না, ইলেকশন হয়নি। এই জন্যই আপনি দেখতে পাচ্ছেন সকলেই সমান, এবং সকলেই ভাবছে যে আমরা সমান। এই জায়গাটিতে অ্যানালাইসিস করেন মনোনয়ন এই যে কত কষ্ট, কত কঠিন ব্যাপার, যেটা আপনি বাউফলের কথা আমি বুঝালাম, যেখানে আমাদের উপযুক্ত ক্যান্ডিডেট রয়েছে, আবার যারা সিনিয়র তারাও চলে যাচ্ছে, এই যে সমন্বয় করা। তবে এন্ড অফ দ্য ডে আমরা সকলেই জানি যে এবারে নির্বাচন যে কোনো মূল্যের বিনিময়ে যদি আমরা এই বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত না করতে পারি, দ্য কান্ট্রি উইল বি ইন স্টেক। সেজন্য আমরা সকলেই শেষ দিনে আমরা সকলেই একত্রে কাজ করব। আর এই ইয়াং ব্যাচের সুযোগ তো রয়েছেই, আগামীতেও সুযোগ পাবে। আর এগুলি তো আমাদের নেতা তারেক রহমান মাইক্রোস্কোপিক আই দিয়ে উনি বিবেচনা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আসলে সবাই জানতে আগ্রহী। একটি আলোচনা আছে যে দেশি বিদেশি ষড়যন্ত্র তাকে ঘিরে রয়েছে, তার জীবন হুমকিও রয়েছে। তো আপনি তো বিএনপির একসময় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, আপনার কাছে কি মনে হয় যে আসলে নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায়? দেখুন, রিসেন্টলি ম্যাডামকে ভিভিআইপি ডিক্লারেশন দেওয়ার পরে ওনাকে এসএসএফ দেওয়া হয়েছে। এখন আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি 9000 মাইল দূরে বসে এই দলকে এস্টাবলিশ করেছেন, এবং অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাআল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা তিনি অর্জন করেছেন। ঠিক এমনি একটা মুহূর্তে দেশ কিন্তু নেতৃত্ব শূন্যতায় রয়েছে। আপনি যে এই আনকন্ট্রোভার্সিয়াল লিডারশিপ যেটা
আইকনিক লিডারশিপ যেটা, সেই স্থানটি ইতিমধ্যেই বেগম খালেদা জিয়া সেই স্থানটি নিয়েছেন, সর্বজনীন নন্দিত নেত্রী তিনি হয়েছেন। সেই জায়গায় ওনাকে এসএসএফ দিয়ে সিকিউরিটি দেওয়া হচ্ছে। আমরা যদি তারেক রহমানকে ওয়েটিং টু বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার মনে করি এবং বৃহত্তর দলের প্রধান হিসেবে মনে করি, তাহলে সোশ্যালি ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে তারেক রহমান। এই সরকার যদি বলতো যে আমরা ওনাকে নিরাপত্তা দেব, তাহলে নিশ্চয়ই 1 মিনিটও তিনি বিলম্ব করতেন না। আর ওনাকে যদি যে কোনো ষড়যন্ত্রের মধ্যেই যদি আমরা হারিয়ে যাই, তাহলে দেশটিও একটি গভীর গর্তে পতিত হবে। তো আমরা তো তারেক রহমানকে লাইবিলিটি করতে পারি না, হি ইজ আওয়ার অ্যাসেট। এখন আপনি দেখেন সাবকন্টিনেন্টে, আপনি যদি বলেন 75 15 আগস্ট, আপনি যদি 1981 30 মার্চ শহীদ জিয়া, অথবা পার্শ্ববর্তী ইন্দিরা গান্ধী, বা অ্যাট দ্য ভেরি লেটেস্ট আপনি যদি বেনজির ভুট্টোকে দেখুন, সরকার তাকে প্রোটেকশন দেয়নি, সে এসেছিল আততায়ীর গুলিতে নিহত হয়েছে। এখন সরকার যদি বলে যে ইয়েস আমরা জনাব তারেক রহমানকে প্রোটেকশন দেব, সিকিউরিটি কমফর্ট এটা আমরা ব্যবস্থা করব, নিশ্চয়ই তিনি আসবেন। কারণ এসএসএফের এই যে নিরাপত্তার চাদরে ঘেরা একজন নেতা, সেই নেতাকে তো নিশ্চয়ই প্রোটেকশন গভর্নমেন্ট দিতে পারে। আজকে যদি তিনি বিদেশ বিভূতি বসে, ধরুন নির্বাচন হলো, ওনাকে আসতে দেওয়া হলো না, যেই ষড়যন্ত্রী হোক, উই নো ষড়যন্ত্র তো হচ্ছে, না হলে তো আসতো, ইটস ভিজুয়াল। উনি বলছেন, আমরা বলছি, সকলেই বলছে। তো ইন দিস কেস ধরুন আজকে তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করতে লন্ডন থেকে ঢাকা আসবেন, তখন কি এসএসএফ ওনাকে নিরাপত্তা দেবে না? এই দায়িত্বটি কেন এই সরকার এখন মনে করছে না ওনাকে আগাম নিরাপত্তা দেওয়া দরকার? তাহলে কি উনি কদম্বিনী মরিয়ে প্রমাণ করিলেও সে মনে নেই? তাহলে এই সরকারের দায়িত্ব স্ট্রেইট স্পেল আউট করা, ইয়েস মিস্টার তারেক রহমান, আপনাকে আমরা নিরাপত্তা দেব। আর সরকার ছাড়া এই নিরাপত্তা সিভিলিয়ান দিতে পারে না, এটা হয় না, এবং সেই দেওয়ার সুযোগ সিভিলিয়ানের নেই। আপনি 10 জন বডিগার্ড নিয়ে ঘুরবেন, আপনি বডি শিল্ড তৈরি করবেন, বাট স্নাইপারের গুলি কোত্থেকে আসে তো বলা যায় না। বাট যখন এসএসএফ সিকিউর করবে, তখন চারিদিক থেকে রেঞ্জের ভিতরে তারা এই সিকিউরিটিটা দেয়। আমি মনে করি, বিশ্বাস করি, এই সরকারের উচিত গুটি কয়েকদিনের জন্যই ওনাকে বলা যে স্টেট উইল গিভ হিম দ্য সিকিউরিটি, দেন হি মাস্ট কাম। আর দেখুন ওনার মা অসুস্থ, মার চেয়ে তো মাসির দরদ বেশি হতে পারে না। উনি ওনার মায়ের জন্য কীরকমভাবে তিনি কাতরাচ্ছেন, আমরা সকলেই কাতরাচ্ছি। সারা জাতি আজকে অশ্রু সজল নয়নে, দেখেছেন আপনি কি উদ্বিগ্ন সারা জাতি। ইন দিস কেস তারেক রহমান তো আসতেই চাচ্ছেন, ওনার স্ত্রী এসে গিয়েছেন, ওনার ছোট ভাইয়ের ওয়াইফ এসে গিয়েছেন, সকলেই আসছেন, কিন্তু উনি আসতে পারছেন না। সরকার এই জিনিসকে অ্যাড্রেস করতেই হবে। সরকার যদি অ্যাড্রেস না করে, তাহলে আমরা ভাববো সরকারের অবহেলা রয়েছে। আর উনি ওই বেনজির ভুট্টোর মতো রিস্ক নিতে পারেন না। আমি ব্যক্তিগতভাবে বলবো, এই রিস্ক নেওয়া জাতির জন্য এই সন্ধিক্ষণে কোনো অবস্থাতেই উচিত হবে না। কারণ ইনডিড উই নিড তারেক রহমান। তারেক রহমানই এখন আমাদের শেষ আলোর বাতিঘর। 5 আগস্টের পরে, অর্থাৎ গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন দেখতে চেয়েছে। তো সেই জায়গায় অনেক ক্ষেত্রে পরিবর্তন এসেছে, কিন্তু এই যে কাদা ছড়াছড়ি বিভিন্ন রাজনৈতিক দলে, সেটি নতুন পুরাতন বড় ছোট সব রাজনৈতিক দলে, কেউ কারো থেকে পিছিয়ে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদিন মিস ইনফরমেশন ছড়ানো, তাকে ব্যাশিং করা, একে ব্যাশিং করা, এই যে এখন একটি অস্থিরতা সামাজিক যোগাযোগ ভার্চুয়াল জগতে চলছে, আপনার কাছে কি মনে হয় যে এই অস্থিরতা, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ভার্চুয়াল জগৎ থেকে কি মাঠে চলে যাওয়ার সম্ভাবনা আছে? তাহলে সুষ্ঠু নির্বাচন করা কতটুকু চ্যালেঞ্জিং হবে? আমি আপনার প্রশ্নের শেষেরটাই প্রথমে আমি আশাবাদী হতে চাই। কারণ এদেশের জনগণ ফ্যাসিস্ট গভর্নমেন্টের দ্বারা যে করুণভাবে অত্যাচারিত হয়েছে, সেই যে হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে, যে কপালে যে রক্ত তিলক হয়েছে, সেটা কিন্তু এখনো মুছে যায়নি। অথবা এন্ড অফ দ্য ডে আমরা কেউই কাউকে ওইভাবে আক্রমণাত্মক হব না। কিন্তু এই ভার্চুয়াল জগতে যেটা হওয়ার সেটা হচ্ছে, এবং এআই থাকার কারণে এটা আরও বাড়বে, এবং এটাকে ম্যানিপুলেট করার জন্য অনেকেই রেডি রয়েছে। বাট এটাকে আমি রাজনীতির র্যাটোরিক্স, আর আমি মনে করি এইটার মধ্যেও রাজনীতির একটা স্বাদও রয়েছে। এটা হবেই, এটা হওয়া থেকে বিরত করা যাবে না। তবে আমাদের সকলকে সংযত হতে হবে। অ্যাটলিস্ট সিনিয়র লিডাররা যারা ক্যান্ডিডেট, তারা যেন সংযতভাবে কথা বলেন, এটা আমার আহ্বান থাকবে। বাট আমি এটাকে সহজভাবেই নিচ্ছি। আপনি কচুয়া থেকে এবার প্রার্থী, এর আগে আপনি এই আসনের এমপি ছিলেন।
তো চাঁদপুরে কচুয়ার বেশ কিছু সমস্যা রয়েছে, সেখানে রাস্তাঘাটের সমস্যা রয়েছে, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যা রয়েছে এবং শিক্ষার দিকেও সমস্যা রয়েছে। আপনি নিজে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তো আপনি আসলে আপনার আসনের ক্ষেত্রে এবার মানে কোন বিষয়টাকে সামনে নিয়ে আপনি তরুণদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন অথবা ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন? প্রথম হচ্ছে, গত 18 বছর এই যে নতুন প্রজন্ম জেনারেশন জি, তাদের কিন্তু কোনো সুযোগ হয়নি এই বহির্বিশ্বকে জানার। যদি এই মিডিয়ার বদলত না হতো তাহলে কিন্তু তারা অন্ধকারে সেই কালো গহ্বরেই থাকতো। তারা সেখান থেকে বেরিয়ে আসছে, যদিও গয়েবলসের মতো প্রতিদিন সকালে উঠে এই একই কথা তারা শুনতো, তারপরও তারা বুঝতে পেরেছে দ্যাটস নট দ্য ট্রুথ, দ্যাটস নট দ্য হিস্ট্রি, এবং তারা এই মিডিয়ার কারণেই সেটা জানতে পেরেছে। আমি দেখেছি তারা ফ্যাসিস্ট সরকারকে চিনতে পেরেছে এবং তাদেরকে ঘৃণা করছে, কিন্তু অন্যান্য দলগুলোকে তাদের চেনার সুযোগ হয়নি। ইতিমধ্যেই আমি কচুয়াতে আমার এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ দিয়ে 20,000 ইয়াংস্টার স্টার্টিং ফ্রম 16 to 26 ইয়ার্স ওল্ড, তার যারা একাডেমিক, যারা লেখাপড়া করছে, তাদেরকে নিয়ে আমি মোটিভেশনাল প্রোগ্রাম করছি এবং তাদের ভবিষ্যতে শিক্ষায় কীভাবে কন্ট্রিবিউট করবে এবং কীভাবে দেশ এবং জাতি করবে, এই কাজগুলো আমি করছি। ধরুন আমার কচুয়া, মাই টার্গেট ইজ 20,000. I did already have more than 10,000 আমি পার্সোনালি ERI প্রোগ্রাম ইনস্টিটিউশনগুলোতে গিয়ে করে তাদেরকে মোটিভেট করেছি এবং এরা আজকে বুঝতে শিখেছে এবং তারা আজকে ইতিহাস জানতে শিখেছে যে শহীদ জিয়া কে, বা বেগম খালেদা কে, বা তারেক রহমান কে, বা এদেশে 71-এ কার কি ভূমিকা ছিল। এই যে প্রশ্নগুলো আজকে খুব সহজভাবে চ্যাট জিপিটিতে গেলেও পাওয়া যায়, আর গুগলসে গেলেও পাওয়া যায়, আর ইতিহাস সার্চ করলেও পাওয়া যায়। ইট ইজ ভেরি অ্যাডভান্টেজ পজিশন। এখন বিগত সময়গুলোতে কচুয়াতে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, স্বাস্থ্য কোনো জায়গায় উন্নয়ন তারা করতে পারেনি। বরঞ্চ প্রশাসনিক কর্মকর্তা যারা ছিল তারা ওদেরই সাথে এক হয়ে তারা এখানে কমিশন বাণিজ্য করেছে। ধরুন আপনার বাড়ির সামনে 1 লক্ষ টাকার একটি প্রজেক্ট দেওয়া হলো, 30,000 টাকা অফিসিয়ালি খেয়ে ফেলেছে, বাকি 70,000 টাকা ভাগাভাগি হতো। আমি কিন্তু খুব লক্ষ্য করে দেখেছি এই জুলাই 36-এ এসে জনগণ সচেতন হয়েছে, কিন্তু একটি পক্ষ পলায়নরত পালিয়ে গিয়েছে ফেস সরকার, কিন্তু সরকারি প্রশাসনে যারা রয়েছে তারা কিন্তু গুনে গুনে সেই কমিশনগুলো তারা ঠিকই নিচ্ছে। জুলাই 36 জনগণের পরিবর্তন করেছে, আমলাতান্ত্রিক যারা এই প্রশাসনে রয়েছে তাদের ভিতরে কোনো পরিবর্তন আসেনি। অতএব এই জায়গাগুলো পরিবর্তনগুলো আসতেই হবে আগামী নির্বাচনে, এবং তরুণ প্রজন্ম তারা এই পরিবর্তন আনবে এবং তারা বুঝতে পেরেছে আমাদের দেশকে কোথায় আমাদের নিতে হবে। আমি কয়েকটি প্রশ্ন করব একটু শিক্ষা সংক্রান্ত, যেহেতু আপনি একসময় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং নকল প্রতিরোধে আপনার যে ভূমিকা ছিল সেটি বলা চলে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছিল সেই সময়। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন যে জায়গাতে আছে এটি কি খুব নড়বড়ে জায়গায় নেই? আমাদের খুব মানে বেকারত্বের হার প্রতিনিয়ত বাড়ছে, এত সংখ্যক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বাট মানসম্মত প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। আপনার কাছে কি মনে হয়? এবং আপনারা যদি সরকার গঠন করতে পারেন, বিএনপি যদি সরকার গঠন করতে পারে, আমরা এই সরকারের কাছে খুব আশা করেছিলাম যে একটি শিক্ষা কমিশন হবে, বাট সেটি হয়নি। আপনারা কি সরকার গঠন করলে একটি শিক্ষা কমিশন করবেন কিনা এবং আপনাদের পরিকল্পনা কি? এখন প্রথমত হচ্ছে আমাদের দেশটা জন্মের পর থেকেই আমাদের দেশকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় তার কিন্তু ব্লু প্রিন্ট অনেক আগে থেকেই ছিল। ন্যাওরি ডকট্রিন হতে শুরু করে আমরা কিন্তু কখনো নিরাপদ অবস্থানে আমাদের রাষ্ট্রটি ছিল না, এবং লেটলি ফ্যাসিস্ট সরকারের সময় টার্গেট করা হয়েছে যে এই রাষ্ট্রকে কোনো নিউক্লিয়ার বোম দিয়ে ধ্বংস করার প্রয়োজন নেই, যদি আমরা এদেশে এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করে দিতে পারি তাহলে এই রাষ্ট্রটি ধ্বংস হয়ে যাবে। সেই জায়গাটিতে বিগত সরকার খুব সুন্দরভাবে কারুকার্য নিয়ে কাজ করেছে এবং সেই জন্যই জাতি আজকে এই অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি। ওয়েল, আমরা এটাও জানি যে উন্নত বিশ্ব হয়েছে শুধু শিক্ষার কারণে। আবার আমরা এমন একটি অ্যাডভান্টেজ পজিশনে রয়েছি, পৃথিবীময় আজকে পপুলেশন ইজ ডিক্লাইনিং, উন্নত বিশ্বে বেশি মানুষ মারা যাচ্ছে
কম মানুষ জন্মগ্রহণ করছে। আমরা কিন্তু রিভার্স রয়েছে, আমাদের দেশে বেশি মানুষ জন্ম নিচ্ছে, কম মানুষ মারা যাচ্ছে। এই যে আশরাফুল মাখলুকাতের এই যে মানব সম্পদ, এটাকে কাজে লাগাতে হবে। সেই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান লন্ডনে বসে এই বিষয়গুলি নিয়ে তিনি কাজ করছেন। কিভাবে আগামী বছরগুলোতে কোটি কোটি লোকের কর্মসংস্থান করা যায়, কিভাবে আমাদের এক্সপেট্রিয়েটকে ট্রেন দিয়ে বাইরে পাঠানো যায়, কিভাবে নিড বেসড এডুকেশনকে বাংলাদেশে আনা যায়, কিভাবে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনকে কার্যকর করা যায়, এগুলি কিন্তু ওনার পরিকল্পনার মধ্যে এগুলি নিয়ে কাজ করছেন। আসলে আমি যা দেখছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় শিক্ষকদের এবং শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছিল। আর আমি তো ব্যক্তিগতভাবে কাজ করেছি বেগম খালেদা জিয়ার সময়। আপনি নকলের কথা বললেন, নিশ্চয়ই ওনার উৎসাহ না থাকলে তো আমার পক্ষে এটা সম্ভব ছিল না। উনি সেই সময় এই নকল প্রতিরোধ হতে, কারিকুলাম চেঞ্জ হতে শুরু করে টিচার্স রিক্রুটমেন্ট পলিসি, সেই জায়গাটি উনি কাজ করেছেন। শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করেছেন, অবসর ভাতার ব্যবস্থা করেছেন। প্লাস উনি সবসময় বলতেন হাফ অফ দ্য জেনারেশন আমাদের মেয়ে, তাদেরকে কাজে আনতে হবে, অর্ধেককে ঘরে বসিয়ে রাখলে হবে না। ঠিক যেটা আমরা বেবি বুমার আমেরিকার কথা বলি, যে যখন সেকেন্ড ওয়ার্ল্ডে ড্রাফটেড টু দ্য আর্মি, সেইভাবে যখন পুরুষদেরকে নিয়ে গেল, মেয়েরা বেরিয়ে আসলো, এই ঠিকই একই আদলে উনি আমাদের মেয়েদেরকে বের করে নিয়ে আসার জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে উপবৃত্তি, সেই সাথে উনি চাকরির ক্ষেত্রে, ধরুন প্রাথমিক স্কুলে একটি ফিমেল পার্সোনালিটি, মহিলা শিক্ষিকা একটা চাইল্ড সাইকোলজি বেশি বুঝে, সেজন্য তিনি কম্পালসারি করে দিয়েছিলেন প্রাথমিক স্তরে 60% মেয়েদেরকে নিয়োগ দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম তিনি বলে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পাস করার পরে তারা শিক্ষিকা হতে পারবে। তার মানে উপবৃত্তি ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিল। এই যে মেয়েদেরকে বের করে নিয়ে আসা, এখন যদি আপনি গ্রামান্তরে স্কুল কলেজগুলোতে যান, আপনি দেখবেন মোর দেন 60% আর ফিমেল, লেস দেন 40% আর মেইল। এই যে বিপ্লবটা উনি করেছেন, এই বিপ্লবের রেজাল্ট কিন্তু আমরা পেতে শুরু করেছি। কিন্তু ইন দ্য মিন টাইম প্রিভিয়াস গভর্নমেন্ট এখান থেকে বেরিয়ে আসছে, তারা এই প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ হতে শুরু করে প্রত্যেকটি সেক্টরে তারা এমনভাবে দলীয়করণ করেছে যে শিক্ষাকে ধ্বংস করেছে। প্রশ্নপত্র আউট হতে শুরু করে, আপনি দেখেছেন বিসিএস ক্যাডার বিশেষ পরীক্ষায় শুধু বলতো তোমরা রিটেনের টিকে আসো, ভাইবা তো আমরাই আছি, এবং রিটেনকেও তারা ওইভাবে করে দিয়েছিল, ভাইবাতে 200 নম্বর করে দিয়ে তারা ওইভাবে সিলেক্ট করেছিল। তারপরে তো কোটা রয়েছেই, কোটার সেই দৌরত্ব। আপনি দেখুন কোটা কখন মানুষ চায়, যখন আপনি বিশেষ পরীক্ষা দিয়ে পাস করলেন, আপনি তো কোটার প্রয়োজন নেই। আমি যখন ফেল করেছি তখন আমার কোটার প্রয়োজন। এক্স্যাক্টলি যেটা এখন আমরা আসতেছি পিআর পদ্ধতি, আপনি পাস করবেন না তাই কোঠা। আবার আমি যে জায়গায় বলতেছি, এডুকেশন সেক্টরে বিশাল কাজ করেছে এবং জনাব তারেক রহমান সেই সেক্টরে কাজ করেছেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনার কি মনে হয় না যে আমাদের প্রশাসনিক দুর্বলতাও আছে? যদি দেখেন, আপনি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, অথবা আপনি শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন, এই কারণেই জানতে চাওয়া যে পৃথিবীতে আসলে এরকম অদ্ভুত প্রশাসনিক সিস্টেম আছে কিনা, যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় একটি, ক্লাস 1 থেকে তো 12 পর্যন্ত তো এক ছাতার নিচে থাকবে। আপনি উন্নত দেশে আপনার হচ্ছে একটা থাকে হায়ার স্টাডিজ কমিশন বলি, মিনিস্ট্রি বলি, অথবা হচ্ছে আপনার হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, যেটি 1 থেকে 12 পর্যন্ত। এই জায়গাগুলোতেও তো সমন্বয়হীনতা হচ্ছে। সেই সঙ্গে আরেকটা প্রশ্ন, আমি দুটি প্রশ্ন করে দিই। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা বিগত সময়ে দেখেছি যে শিক্ষার্থীদেরকে গিনিপিগ বানানো হয়। এই 2011 সালে হঠাৎ করে নিয়ে আসা হলো সৃজনশীল পদ্ধতি, পরে দেখা গেল যে আসলে এই পদ্ধতি পুরো ফেইল্ড। শিক্ষকরাও জানে না, শিক্ষার্থীরাও অ্যাডাপ্ট করতে পারে না। পরে আবার 2021 সাল থেকে আবার চালু করা হয়েছিল আপনার হচ্ছে এই শ্রেণীভিত্তিক মূল্যায়ন, অথবা এই নতুন শিক্ষাক্রম, সেটি নিয়ে নানা সমালোচনা রয়েছে, এবং সেটিও একসময় আসলে 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরে সেটিও বাতিল করা হয়েছে। তো এই কারিকুলামের পরিবর্তন, এটি তো কন্টিনিউয়াস প্রসেস, এটা তো এমন না যে একবারে ধরে সব পরিবর্তন করতে হয়। আপনারা এই দুটি বিষয় নিয়ে আপনারা বিশেষ নজর দেবেন কিনা, এবং বিএনপির যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেই ইশতেহারে এইসব বিষয়ে জোর দেওয়া হচ্ছে কিনা? দেখুন, এই যে আপনার দুটি প্রশ্ন, এই দুটি প্রশ্নের কোরিলেটেড করতে গেলে আমি মনে করি একটি পার্মানেন্ট শিক্ষা কমিশনের দরকার, যাদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না, বাট দে উইল রান প্যারালাল টু দ্য এডুকেশন মিনিস্ট্রি, এবং ওয়াচডগ হিসেবে তারা কাজ করবে, অ্যান্ড দে উইল রিপোর্ট টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। তাহলে এই ধরনের একটা পার্মানেন্ট শিক্ষা
সংস্কার কমিশন এলে এই এডুকেশন মিনিস্ট্রিকে তারা লুক আফটার করবে, এটা খুব প্রয়োজন ছিল। এবং আমি ভেবেছিলাম যে ডক্টর ইউনূসের মতো একজন লার্নেড পার্সন, নোবেল লরিয়েট, তিনি এটা করবেন। হাউএভার উনি অন্যদিকে মনোনিবেশ করেছেন, করেননি। এখন আসেন, এডুকেশন মিনিস্ট্রি বাংলাদেশে ইজ দ্য লার্জেস্ট মিনিস্ট্রি ইন দ্য কান্ট্রি। আপনি দেখেন আমাদের ছাত্র সংখ্যা, টিচার সংখ্যা, এই প্রাইমারি হাই সব মিলিয়ে গেছে, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, ইটস এ হিউজ। এই হিউজ মিনিস্ট্রিটাকে যখন বেগম খালেদা জিয়া প্রথমে 91-এ আসলেন, তিনি এটাকে সেগ্রিগেটেড করে নিলেন, প্রাইমারি এডুকেশনটাকে আলাদা করে নিয়ে উনি নিজেই তখন এটাকে দেখতেন। এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার, একজন প্রধানমন্ত্রী প্রাইমারি সেক্টরটাকে উনি নিজেই দেখতেন, কারণ উনি শিক্ষাকে প্রচণ্ড ভালোবাসেন। এবং এই ভালোবাসেন বলেই কিন্তু আমার পক্ষে সম্ভব হয়েছিল অনেকগুলো কাজ করার। এই লার্জেস্ট মিনিস্ট্রির মধ্যে আবার ধরুন আপনি টেকনিক্যাল, যে আমাদের ডিজি টেকনিক্যাল বোর্ড রয়েছে, দেয়ার আর 23 মিনিস্ট্রিজ যারা এই টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনে কাজ করে। আপনি সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি বলেন, ফিশারি মিনিস্ট্রি বলেন, ইউ নেম ইট, অল আদার মিনিস্ট্রি, তারাও এটাতে ইনভলভ রয়েছে। এখন আমি মনে করি যে এই প্রত্যেকটাকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসা উচিত, তাই না? কিন্তু এই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি যদি একত্রে আছে, ইট ইজ ভেরি বিগ, লার্জেস্ট মিনিস্ট্রি। দেখেন আমাদের সময় 3 জন ছিল এডুকেশন মিনিস্ট্রিতে, 2 জন ছিল প্রাইমারি মিনিস্ট্রি, ম্যাডাম ছিলেন আর জাহানার আপাকে দিয়েছিলেন, তাও হিমশিম খেতে হয়। বাট আজকের দিনে অনেকটা মনিটরিং করাটার প্রিভিলেজ অ্যান্ড ফ্যাসিলিটিস বেড়ে গিয়েছে, বিকজ কম্পিউটার ইনোভেশনের কারণে। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন, এখন আসুন আপনি বলছেন যে আমরা কি গেনিপিক? ইয়েস, ভেরি গুড। এই প্রশ্নের উত্তর সত্যি আমাদেরকে দিতে হবে। হুএভার কামস টু দ্য নেক্সট গভর্নমেন্ট, তাদের উত্তরটা দিতে হবে। আচ্ছা, গিনিপিগ হতে হবে কেন? আমরা আজকে যদি আপনি একটা আইফোন কেনেন, নিশ্চয়ই আপনি কিনবেন i17, আপনি তো i5 কিনে প্র্যাকটিস করতে করতে i17-এ আসবেন না। তাহলে ওয়ার্ল্ড এডুকেশনে কোথায় গিয়েছে আমরা দেখতে পাচ্ছি, ইট ইজ ইন ইউর থাম। তাহলে আমাদের তো গিনিপিগ হওয়ার কথা কোনো প্রয়োজন নেই। জাস্ট ইউ সি দেয়ার সিস্টেম, হাউ দে ডেভেলপড, আমাদের সাথে এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে করলেই হয়। আমি বলছি না নকল করা, সেই নকল নয়, এটি হচ্ছে উন্নত বিশ্ব কিভাবে তারা এডুকেশনে চলে গেল, সেই জায়গায় এই গিনিপিগ সিস্টেমটা যারা এই বিগত সরকার করেছে, অ্যাবসলিউটলি তারা দেখেন না, পিএসসি, প্রাইমারি স্কুলে বৃত্তির পরীক্ষা, জুনিয়র স্কুলে বৃত্তির পরীক্ষা, আজকে এটা, কালকে সেটা, পরশু এটা। এই তো আপনি তো একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন 2014, যে মানে ছাত্ররা ক্লাসে ভর্তি হবে, সেটা লটারিতে হবে কেন? ইজ দ্যাট এন আনসার? যে আপনি লিখেছিলেন যে লটারি তো ছাত্রছাত্রী ভর্তি হতে পারে না, ভাগ্য কি আমাকে সার্টিফিকেট দেবে, না আমাকে স্টাডি করে সার্টিফিকেট নিতে হবে? এখন ভালো স্কুলে ভর্তি হতে পারবো, তার মানে কনফাইন করা হয়েছে কয়েকটি স্কুল। আমরা সকল স্কুলকে ভালো করতে পারি না কেন? সো দিস আর দ্য কোশ্চেন ইন আওয়ার মাইন্ড। এখন কথা হচ্ছে, একটি গভর্নমেন্ট তার ইন্টেনশনটা কি? সে কি চায় এই যে বাংলাদেশ একটি রহমতের রাষ্ট্র, এই বিশাল জনশক্তি, এটাকে কাজে লাগিয়ে আমরা উন্নত বিশ্বে যাব, না আমরা পিছিয়ে থাকব? দেখুন আমাদের দেশে ব্রেইন ড্রেইন। আমার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিদেশ থেকে লেখাপড়া করে এসে আমাদেরকে পড়াতেন, তার বিদেশ থাকতেন না। আপনার সময়ের শিক্ষকরা, আপনার সমবয়সীরা যারা বাইরে পিএইচডি করতে গেছে, তারা আসে নাই। গভর্নমেন্ট হ্যাজ টু টেক এ ইনিশিয়েটিভ ফর রিভার্স ব্রেইন ড্রেইন। আমরা যারা বাইরে গিয়েছে লেখাপড়া করব, তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং আমাদের দেশে এই শিক্ষা ব্যবস্থাকে ব্যাপক পরিবর্তন করতে হবে। তাই আমি বলি, 3টি বিষয় গুরুত্ব দিতে হবে গভর্নমেন্টকে সিরিয়াসলি। নাম্বার 1 শিক্ষা, নাম্বার 2 শিক্ষা, নাম্বার 3 শিক্ষা। কারিগরি শিক্ষার উপরে কতটুকু জোর দেওয়ার পরিকল্পনা আপনাদের রয়েছে? কারণ আপনি যদি দেখেন, এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা সরকারি বেসরকারি মিলিয়ে 200-র কাছাকাছি। এত বিপুল সংখ্যক বিশ্ববিদ্যালয়ে এত অনার্স মাস্টার্স হচ্ছে, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লাখ লাখ গ্রাজুয়েট তৈরি করছে, বাট চাকরি নেই। আবার আমাদের যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে, সেগুলো যদি আপনি দেখেন, যে সেখানে হচ্ছে কোনো যে মেশিনারিজ আছে সেগুলো অনেক পুরনো, সেগুলো কোনো আপনার হচ্ছে আপ টু ডেট মেশিন কেনা হচ্ছে না। আপনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হয়েছে, সেখানে সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, কিন্তু টিচার নেই। তো এই যে আপনার হচ্ছে কারিগরি শিক্ষায় যে হযবরল অবস্থা, এই অবস্থাতে যারা কারিগরি শিক্ষা নিচ্ছে তারাও আসলে প্রপারলি দক্ষ হয়ে উঠছে না। আপনারা
আসলে এই এই বেকারত্ব দূর করার জন্য এই কারিগরি শিক্ষার উপরে কতটুকু জোর দিবেন এবং সেই বিষয়ে আপনাদের আসলে স্টাডি আছে কিনা? আপনার প্রস্তুতি না বলেই পারছি না। আমাকে যখন এই মিথ্যে মামলা দিয়ে, এই নোংরা মামলা দিয়ে, আমাকে কোনো দুর্নীতির মামলা দিতে পারেনি আমার প্রতিপক্ষ ডক্টর আলমগীর। তিনি আমাকে মিথ্যা মামলা দিয়ে যে কষ্ট করে হ্যারাস করেছেন, জেলে ছিলাম, বেরিয়ে আমি মালয়েশিয়ায় গিয়ে পিএইচডি করছিলাম হায়ার এডুকেশনের উপরে, যেহেতু শিক্ষা প্রতিমন্ত্রী ছিলাম। তো 2015 থেকে শুরু করলাম। তো এটা যখন মাঝামাঝি মানে কিছুটা 1/3 শেষ করে যখন আমি লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাথে দেখা করলাম, তিনি আমার এই কথাটি শুনে একদম চিন্তাযুক্ত হয়ে গেলেন। বললেন, এমনি দেশে যেটা আপনি বললেন আমাদের এখানে বেকারত্ব বেড়েছে, আপনি আবার হায়ার এডুকেশন সম্বন্ধে রিসার্চ করছেন। তখন আমি বললাম, কী করা যায়? উনি বললেন, কারিগরি শিক্ষার উপর রিসার্চ করুন, কারণ এই দেশে দক্ষ মানব শক্তি তৈরি করতে হবে এবং সেই জন্য টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। টেকনিক্যাল বলতে এভরিথিং ইজ টেকনিক্যাল, ইভেন হোয়াট ইউ আর ডুইং উইথ মি দের ইজ আ সোর্স অফ টেকনিক্যাল, ইউ নিড এ ট্রেনিং। এই জন্য আমি আবার ভেরি রিসেন্টলি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে আমি ওখানে একটা ডিপার্টমেন্ট খুলেছি, সেখানে আমি জয়েন করেছি SDI, স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ হতে শুরু করে এগুলি আমরা করছি। কারণটা কি, যেটা তারেক রহমান সাহেব চিন্তা করেছেন সেইটার প্রতিফলিত করার জন্য আমরা এই কাজগুলো করছি। এই যে ইন্ডাস্ট্রি একাডেমি কোনো লিঙ্কেজ নাই, আপনি বললেন পলিটেকনিক ইনস্টিটিউটে এমন সব ইকুইপমেন্ট রয়েছে যেটা আমাদের প্রয়োজন নেই, তাহলে ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী আমরা পলিটেকনিক ইনস্টিটিউটকে আমাদের সার্ভিস দিতে হবে। আমরা সেই ধরনের দক্ষ মানব কারিগর তৈরি করব যেটা ইন্ডাস্ট্রি ডিমান্ড করছে। এর জন্য নিউরোসার্জেন্ট হতে হয় না। আমরা দেখেছি দিস ইজ কোয়াইট পসিবল ফর, কিন্তু আপনাকে সেই ব্যাপারে চিন্তা থাকতে হবে। বেগম খালেদা জিয়ার সময় আমরা তখন SSC ভোকেশনাল করেছিলাম। প্রেসিডেন্ট জিয়া রহমান ডুয়েট করেছিলেন। পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডুয়েটে গিয়ে আপনি বুয়েটে যেতে পারছেন। এই যে আপনার যাওয়ার সুযোগ করে দেওয়া, হায়ার স্টাডিও করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি আর্থসামাজিক উন্নয়নের জন্য যে কারিগরি শিক্ষার ভূমিকা, সেটাই আমার সাবজেক্ট ম্যাটার ছিল। এটাতেই আমি কাজ করেছি। কারণ অ্যাট দ্য এজ অফ 20 যদি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে যান, ইউ ক্যান গো টু দ্য সার্ভিস। অ্যাট দ্য সেম টাইম ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আপনি আবার লেখাপড়াও কন্টিনিউ করছেন। এগুলো তো রাষ্ট্রই চিন্তা করবে, এবং রাষ্ট্র যদি এই চিন্তা না করে, তাহলে আমরা বুঝবো যে রাষ্ট্র বাংলাদেশ নামক দেশটির ভবিষ্যৎ পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে পরিগণিত করতে চায় না। এই বিষয়গুলো আমাদের তারেক রহমান সাহেব চিন্তা করছেন এবং উনি গ্রুপ করে দিয়েছেন, এবং সেইভাবে গবেষণা চলছে, সেইভাবে কাজ চলছে, এবং ইমিডিয়েটলি উনি যদি অ্যাকশন নিতে পারেন এবং 1 কোটি লোককে প্রোভাইড করার জন্য ওনার একটা ইনস্ট্রাকশন রয়েছে, একটা প্রজেক্ট প্রোফাইলও আমরা তৈরি করছি কিভাবে এটা করা যায়। দ্যাট শুড বি দ্য টার্গেট। সেই জায়গাটি উনি যাবেন এবং জাতিকে নিয়ে যেতে হবে, আমাদের কোনো বিকল্প নাই এবং আমাদের সেই সুযোগ রয়েছে। বর্তমান সরকারের প্রায় 1.5 বছরের মতো সময় হয়ে যাবে, তো আপনি কতটুকু মূল্যায়ন করবেন এই সরকারের কার্যক্রমকে? আমি গ্রসলি তাদেরকে কখনো ফেল করাতে পারবো না, কারণ আমি যদি আমার স্মৃতির মানসপটে ওই 5ই আগস্টের ঘটনাগুলো আনি, সারা দেশ স্থবির হয়ে গিয়েছিল, দেয়ার ওয়াজ নো অ্যাডমিনিস্ট্রেশন, এবং পুলিশে পালিয়ে গিয়েছিল, সবাই ভীত স্তম্ভিত ছিল। এমন একটি মুহূর্তে যারা কোনো গভর্নমেন্টের এক্সপিরিয়েন্স ছিল না, এমন অনেকগুলো লোক এসে হালটি ধরেছেন। এখন তারা যেই অবস্থায় নিয়ে এসছেন, ফাইন্যান্স সেক্টর বলুন বা এই যে বলছে আমরা নির্বাচন দেবই, নির্বাচন করাবই, এই যে সৎসাহস নিয়ে এই গভর্নমেন্ট এগিয়ে যাচ্ছে, এই যে ঐক্যমত্য কমিশন করে তারা আলোচনা প্রেক্ষিতে একটি পর্যায়ে জাতিকে মনস্তান্ত্রিকভাবে সেই জায়গায় নিয়ে গেছে। আমরা কি ভাবতে পারি বাংলাদেশের এই জেনারেশন আর পিছনের দিকে যাবে? কখনো তারা পিছনের দিকে যেতে পারে না। এই জায়গাটিতে এসে তারা যেখানেই এই রেলের রেসের কাঠিটি হ্যান্ড ওভার করবেন, তাদেরকে কতটা স্পিডে দৌড়াতে হচ্ছে, তো সেই স্পিডে আমরা প্রস্তুতি দৌড়ে আসছি যে আমরা রেলের রেসের একটি পয়েন্টে এসে কাঠিটি নেব। সেই জায়গায় এই সরকারকে আমি বলবো, এই অবস্থা থেকে যতটুকু তারা এনেছে, তাদের দোষ থাকতেই পারে, তবু সাফল্যর কথা বলবো যখন নতুন গণতান্ত্রিক প্রক্রিয়া একটি রাষ্ট্র চালানোর দায়িত্ব আরেকটি সরকার হাতে ন্যস্ত করবে সঠিকভাবে, তখনই তাদের ফুল মার্ক দেওয়া হবে। ঐক্যমত্য কমিশনের কথা আপনি যেহেতু বললেন, আমি একটা প্রশ্ন করেই ফেলি, সেটি হচ্ছে বিএনপির অনেক সমালোচক মনে করে যে ঐক্যমত্য কমিশনে কিন্তু বেশ কিছু ভালো ভালো বিষয়ে ঐক্যমত হয়েছে রাজনৈতিক দলগুলোর। তো তারা অনেকেই মানে সমালোচকরা বলে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে হয়তোবা এই ঐক্যমত্য কমিশনের যে সুপারিশগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন নাও করতে পারে। আসলে নিন্দুকেরা এটা বলে,
দেখেন, একমাত্র বিএনপি 3 বার এই বেগম খালেদা জিয়ার সময়েই রাষ্ট্র পরিচালনা করেছিল এবং বিএনপি জানে যে রাষ্ট্র পরিচালনার ত্রুটি, বিচ্যুতি, দুর্বলতা কোথায়। তাছাড়া বিগত 17 বছর এই স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার, নিপীড়ন থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি কোন কোন জায়গায় এই চেঞ্জেসগুলো আনতে হবে। এই চেঞ্জেসগুলো না আসলে রাষ্ট্র গঠন হবে না। সেই রাষ্ট্র গঠন করার, মেরামত করার জন্য জনাব তারেক রহমান 31 দফা দিয়েছিল। আপনি কি একবারও ভেবে দেখেছেন একটি দফাও তারা এক্সট্রা আনতে পারেনি? এই ঐক্যমত্য কমিশন সব কিছু ওই প্যাকেজের মধ্যে রয়েছে। তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপিকে হাত পা বেঁধে সাঁতার কাটতে দেওয়ার মতো যদি কোনো চিন্তা ভাবনা যারা কখনো সরকার হয়নি বা জানে না, তারা যদি এই ধরনের প্রচেষ্টা করে, সেটা হবে অত্যন্ত দুঃখজনক। আর দেখা যাচ্ছে যে টার্গেটেড আলোচনা হচ্ছে, ধরেই নেয় জাতি যে বিএনপি নেক্সট গভর্নমেন্ট হবে, অতএব ঠেকাও বিএনপি, এই জন্য যে অন্যদের একটা প্রস্তুতি, এটাও কিন্তু আমি মনে করি না ফেয়ার। সেই ক্ষেত্রে বিএনপি সম্বন্ধে তীর্যক সমালোচনা হয়, কিন্তু বিএনপি জানে কোনটা করতে হবে এবং ঐক্যমত্য কমিশনের যেগুলো তাদের সিদ্ধান্ত হয়েছে এবং বিএনপি যেগুলো 31 দফায় দিয়েছে এবং কার্যকর, আমরা সেই ব্যাপারে গ্রামান্তরে ছেলে মেয়েদের নিয়ে কাজ করছি, তাহলে আমাদের 31 দফার বাইরে তো তারা কিছু দেয়নি। তা আমি যদি বলি 31 দফায় আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো, তাহলে তা আমরা তো সেদিকেই এগোচ্ছি এবং বিএনপি জানে এ দেশকে, এই রাষ্ট্রকে কী দিতে হবে। আমরা দেখেছি শহীদ জিয়া দিয়েছে, আমরা দেখেছি বেগম জিয়া দিয়েছে, আমরা দেখেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নেতা তারেক রহমান সেদিকে যাচ্ছে, কারণ উনি তো তাদেরই রক্ত ধাবিত হচ্ছে ওনার ধমনীতে, তো উনি তো তার বাইরে যেতে পারবে না। আপনি কি বিস্মিত হন না যে শহীদ জিয়ার কোনো অ্যাসেট বাংলাদেশ নেই? আমরা কি বিস্মিত হই না বেগম জিয়ার কোনো অ্যাসেট বাংলাদেশে নেই, বিদেশেও নেই? আমরা কি বিস্মিত হতে পারি না তারেক রহমানের কোনো নেই? বাংলাদেশেই একমাত্র ওনাদের ঠিকানা। অতএব আমরা জানি তার দেশাত্মবোধ, মমতত্ব যেটা বাবা থেকে পেয়েছেন, সেটাকেই তিনি ক্যারি করবেন এবং আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। সেই জন্যই তিনি বলেন সবার আগে বাংলাদেশ। জাতীয় নাগরিক পার্টি যে তরুণদের যে দল, আমরা একটি আলোচনা দীর্ঘদিন ধরেই শুনছিলাম যে বিএনপির সাথে তাদের একটি এলাই হতে পারে, কিন্তু 3 থেকে 4টি দল মিলে তারা একটি ঐক্যজোট করেছে, এবি পার্টি সহ। আপনার কাছে কি মনে হয় যে বিএনপির সাথে কি এলাই হওয়ার কোনো সম্ভাবনা আছে, নির্বাচনী জোট হওয়ার? আমি যতটুকু আগে থেকেই বিএনপির পরিকল্পনা জনাব তারেক রহমান সাহেব করেছে, বহু আগে উনি বলেছিলেন নির্বাচনের পরও আমরা একটা ঐক্যমত্যের সরকার করতে পারি। এই ঐক্যমত্যটি হয়েছে ফ্যাসিস্টের আচরণের কারণে। প্রত্যেকটি নির্যাতিত, নিপীড়িত দল একত্র হয়েছে। এখন যে দলটি নতুনভাবে আত্মপ্রকাশ করেছে এনসিপি, তাদেরকে তো আগে সাঁতরানো শিখতে হবে, শিখুক না। আর আমাদের এই যে নির্বাচনী জোট, এটা সময় তো এখনো পার হয়ে যায়নি। তারা যদি এখন স্ব এলাকায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, ক্রমান্বয়ে নিশ্চয়ই আমাদের তো আরও অনেকগুলো আসনে মনোনয়ন দেওয়া হয়নি, আর দেওয়া হলেও যে সেটাকে আবার সরিয়ে আমরা তাদেরকে অ্যাকোমোডেট করতে পারবো না। কারণ জনাব তারেক রহমানের লক্ষ্য সুনির্দিষ্ট, তিনি আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ করতে চান এবং সেখানে তারুণ্যের প্রভাব থাকতেই হবে, তাদেরকে বাদ দিয়ে তো হবে না। সেই দিকে দৃষ্টি নিয়ে আরেকটু সময় আছে, অপেক্ষা করতে পারি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সমসাময়িক রাজনীতি সহ নানা বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর 1 আসনের বিএনপির প্রার্থী ডক্টর এহসানুল হক মিলন।